আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণ নির্মিতি প্রথম পরিচ্ছেদ ভাষা। ভাষা মানুষের মুখ থেকে নিঃসৃত হয়। আমরা ভাব, অঙ্গভঙ্গি, ছবি, নাচের মাধ্যমে আমাদের অনুভূতি প্রকাশ করি। কিন্তু মুখের ধ্বনির সাহায্যে আমরা যতটা অনুভূতি প্রকাশ করতে পারি তা ইশারা ইঙ্গিতের মাধ্যমে সেটা প্রকাশ করা যায় না। যদিও এই সবই ভাষা। তবে ভাষা মানুষের মুখের অর্থপূর্ণ ধ্বনির সাথে সম্পর্কিত বিষয়। অর্থাৎ ভাষা বলতে বোঝায় অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, যে ভাষার প্রাণ কোনটি? অর্থপূর্ণ ধ্বনি। এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের, যে সংজ্ঞাটা দিয়ে বলতে পারে যে এই সংজ্ঞাটি কার। যে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনির সমষ্টি উচ্চারণ তাকে ভাষা বলা হয়। স্থান, কাল ও সমাজভেদে ভাষার রূপভেদ দেখা যায়। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। তো ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্র কোনগুলা? আমাদের পঞ্চেন্দ্রিয়, এছাড়াও গলনালী, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদি, এগুলি হচ্ছে বাকযন্ত্রের অংশ। এগুলোর সমষ্টি বাকযন্ত্র। যে কোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয়। এটাও আমাদের জানতে হবে যে ভাষা কোনটি নয়। যে কোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয়। সেখানে অর্থ ও ধারাবাহিকতা থাকতে চাই। অর্থাৎ প্রত্যেক ধ্বনি বা আওয়াজে অর্থ ও ধারাবাহিকতা থাকতে হবে। ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। খুবই গুরুত্বপূর্ণ। একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। তাহলে আমরা এই অংশে কি জানলাম? যে অর্থপূর্ণ কতগুলো আওয়াজকে ধ্বনি বলা হয়। অর্থাৎ ধ্বনি হলো ভাষার প্রাণ। এই অর্থপূর্ণ ধ্বনির সাহায্যেই ভাষার সৃষ্টি হয়। ভাষা স্থানকাল সমাজভেদে পরিবর্তন ঘটে। ধ্বনি সৃষ্টি হয় বিভিন্ন বাকযন্ত্রের সাহায্যে। আবার যে কোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয়। ভাষা হতে গেলে সেসব ধ্বনির অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকতে হবে। তাহলে ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। পশু পাখির ডাক এবং মানুষের ডাকের মধ্যে পার্থক্য এখানে। মানুষ একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে বাক্য তৈরি করে, বাক্যের পর বাক্য সাজিয়ে মনের ভাব প্রকাশ করে। এই ক্ষমতা পশু পাখির মধ্যে নেই। পশু পাখি আওয়াজ করে ঠিকই, কিন্তু তা ভাষা বা ধ্বনি বা শব্দের বাক্যের মতো কোনো বিষয় বা ধারণাকে ধারাবাহিকভাবে স্পষ্ট করতে পারে না। মোট কথা হলো পশু পাখির ডাক ভাষা নয়। এটুকু জানলেই হবে যে পশু পাখির ডাক ভাষা নয়। স্থান, কাল ও সমাজভেদে ভাষার রূপভেদ হয়, অর্থাৎ পার্থক্য হয় ভাষার। পৃথিবীর সব দেশের ভাষা বা সব জনগোষ্ঠীর ভাষা এক নয়। 1000 বছর আগের রূপ আর বর্তমান ভাষার রূপ এক নয়। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে। ইংল্যান্ডের মানুষ ইংরেজ ভাষায় কথা বলে, তারা ইংরেজ। ফ্রান্সের মানুষের ভাষা হচ্ছে ফরাসি। চীন দেশের ভাষা হচ্ছে ম্যান্ডারিন। খুবই গুরুত্বপূর্ণ। আবার বাংলাদেশের কিছু আদিবাসী তাদের নিজস্ব ভাষায় কথা বলে। এগুলোর মধ্যে যেমন চাকমা জনগোষ্ঠী অন্যতম। তাদের নিজস্ব ভাষা হচ্ছে চাংমা ভাষা, এটা জানতে হবে। গারো জনগোষ্ঠীর তাদের নিজস্ব ভাষা হচ্ছে আচিক ভাষা। তো আজ থেকে 1000 বছর বা 500 বছর আগের ভাষা আর বর্তমান ভাষায় এক নয়। ভাষা প্রতিনিয়তই পরিবর্তন হয়। সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষার পরিবর্তন হয়। এই পরিবর্তনকে নদীর প্রবাহমান স্রোতের সাথে তুলনা করা যায়। পৃথিবীর কোনো ভাষা স্থির থাকে না। যে ভাষা স্থির থাকে তা মৃত ভাষা বা মরে যায়। পৃথিবীতে
৩,৫০০-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। মাতৃভাষা, শিশু তার মায়ের কাছ থেকে শিখে যে ভাষাটি, সেটি হচ্ছে তার মাতৃভাষা। মুখের সাধারণ ভাষাটি মাতৃভাষা বলা হয়, অর্থাৎ অভিভাবকের কাছ থেকে শিশু যে ভাষা তার তত্ত্বাবধানে শিখে, সেটাই তার মাতৃভাষা। বাঙালি জাতির মাতৃভাষা হচ্ছে বাংলা। বাংলাদেশে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের পৃথক পৃথক ভাষা আছে। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড রাজ্য, মিয়ানমারের রাখাইন রাজ্য ইত্যাদি স্থানে বাংলা ভাষার প্রচলন রয়েছে। এসব অঞ্চলে অনেকেরই মাতৃভাষা বাংলা। আবার বাংলাদেশ ছাড়া, ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের বহু দেশেই বাংলা ভাষাভাষী জনগণ রয়েছে এবং তাদের সেখানে অনেকের ভাষা হচ্ছে মাতৃভাষা। এখানে গুরুত্বপূর্ণ, প্রায় ৩০ কোটি লোকের মাতৃভাষা হচ্ছে বাংলা। মাতৃভাষা বিবেচনায় বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। রাষ্ট্রভাষা, রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য সংবিধান স্বীকৃত ভাষাটি হচ্ছে রাষ্ট্রভাষা। বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা, দ্বিতীয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। এই বাংলা ভাষা, বাংলাদেশের ভাষা বাংলা, চাকমাদের চাংমা ভাষা, গারোদের আতিক ভাষা এবং মণিপুরি ভাষা, এগুলো হচ্ছে বাংলাদেশের ভাষা। ভারতের আছে বাংলা, গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি, কানাড়ি ভাষা। খুবই গুরুত্বপূর্ণ যে কানাড়ি ভাষা কোন অঞ্চলের ভাষা? ভারতের ভাষা, আঞ্চলিক ভাষা। পাকিস্তানে আছে পাঞ্জাবি, আছে বেলুচিস্তান প্রদেশের বালুচ, সিন্ধি প্রদেশের সিন্ধি ভাষা। তো প্রশাসনিক কাজে কোনো ভাষাতে পরিচালিত হবে, এই প্রশ্ন আসে। আচ্ছা, যাই হোক, বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে বাংলা। এটি সংবিধান স্বীকৃত। সংবিধানের প্রথম ভাগের ৩য় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। তো রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসেবে রাষ্ট্রভাষা স্বীকৃত হয়ে থাকে। এই ভাষা রাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড, যেমন শিক্ষাদান, পাঠ্যপুস্তক প্রণয়ন, সাহিত্য রচনা, সংবাদ প্রকাশ, সামাজিক আচার অনুষ্ঠান পরিচালনা, দলিল দস্তাবেজ লিখন, রাষ্ট্রীয় নথিপত্র লিপিবদ্ধকরণ ইত্যাদি কাজ সম্পন্ন করা হয় এই রাষ্ট্রভাষায়। পাকিস্তানের রাষ্ট্রভাষা হচ্ছে উর্দু। পাশাপাশি তাদের দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতের কোনো সাংবিধানিক স্বীকৃত কোনো রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা না থাকলেও, তাদের কোনো জাতীয় ভাষা নেই। খুবই গুরুত্বপূর্ণ, তাদের দাপ্তরিক ভাষা আছে। দাপ্তরিক কাজকর্ম হিসেবে হিন্দির পাশাপাশি ইংরেজি স্বীকৃত। তবে ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কর্মে আঞ্চলিক ভাষাসমূহ ব্যবহৃত হয়, যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য, আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা হচ্ছে বাংলা। সাধু ও চলিত রীতির পার্থক্য। পৃথিবীর সব ভাষারই একাধিক রূপ রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার মতো একাধিক আলাদা রূপ রয়েছে, এটা প্রশ্ন হয়। পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষার কয়টা রূপ আছে? একাধিক রূপ আছে, এটা প্রশ্ন হয়। তো একটা রূপ হচ্ছে কি বলার ভাষা, আর একটা হচ্ছে মৌখিক রূপ। লেখার ভাষা বা লৌকিক রূপের আবার দুইটা রূপ আছে। একটা হচ্ছে, এবং মৌখিক রূপের আবার দুইটা রীতি আছে, অর্থাৎ লেখ্য ভাষার বা লৌকিক ভাষার দুইটা রূপ, মৌখিক ভাষা বা দুইটা রূপ আছে। আঞ্চলিক রীতি ও প্রমিত রীতি। মৌখিক ভাষার দুইটা রীতি হচ্ছে আঞ্চলিক রীতি, আঞ্চলিক ভাষার কথা বলে, আর প্রমিত ভাষার কথা বলে, এটা মুখের ভাষা। আর লৌকিক রূপের দুইটা দিক আছে, চলিত রীতি। এই যে আমি বইয়ের যে ভাষাটা আমি পড়াচ্ছি তোমাদেরকে, এই ভাষাটা হচ্ছে চলিত রীতিতে। এটা আমরা বই খাতাতেও লিখি, বই পুস্তকেও লিখি। আমরা পরীক্ষার প্রশ্নতে দেখি যে সাধু চলিত ভাষার মিশ্রণ দূষণীয়, সেখানে চলিত ভাষায় লিখতে হবে, প্রমিত ভাষায়। তাহলে চলিত ভাষা আমরা মুখেও বলতে পারি, আবার খাতায় লিখতে পারি। আর সাধু রীতি শুধু বই পুস্তকে সীমাবদ্ধ থাকবে, সেটা মৌখিক ভাষা নয়। এখানে ছক আকারে দেওয়া হয়েছে বাংলা ভাষার দুইটা রূপ।
দেওয়া হয়েছে মৌখিক রূপ আর একটা লৌকিক রূপ। মৌখিক রূপের আর দুইটা রীতি আছে, একটা আঞ্চলিক রীতি আর একটা প্রমিত রীতি। একটা বইয়ের ভাষা, ভদ্র সমাজের ভাষা, আর একটা হচ্ছে বিভিন্ন অঞ্চল ভেদে মানুষের ভাষা, মুখের ভাষা। আর একটা হচ্ছে লৌকিক রীতি। লৌকিক রীতির দুইটা রীতি আছে, একটা চলিত ভাষায় লেখা আর একটা হচ্ছে সাধু ভাষায় লেখা। তো আঞ্চলিক ভাষারীতি অঞ্চল ভেদে যে ভাষার বিভিন্ন রূপ পরিলক্ষিত হয় তাদেরকে আঞ্চলিক ভাষারীতি নামে পরিচিত। অঞ্চল ভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্য রূপকে আঞ্চলিক ভাষারীতি বলে, এটা মনে রাখতে হবে। চট্টগ্রাম অঞ্চলের যেমন আঞ্চলিক ভাষা উইগুয়া, মানুষের দোয়া পোয়া আসিল, অর্থাৎ একজন লোকের দুইটা ছেলে ছিল। এটা হলো আঞ্চলিক ভাষাকে উপভাষা বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ। আঞ্চলিক ভাষা শব্দের বহু বিচিত্র রূপ দেখা যায়। তাহলে এটা প্রশ্ন হয় যে আঞ্চলিক ভাষার শব্দের কিরকম রূপ দেখা যায়? বহু বিচিত্র রূপ দেখা যায়। যেমন ছেলে শব্দটি বিভিন্ন অঞ্চল ভেদে যেমন হয় সোয়াল হয়, কোনো কোনো অঞ্চলে সাওয়াল হয়, সাবাল হয়, তারপরে সেইলে হয়, পোলা হয়, পোয়া হয়, ব্যাটার হয়, বেড়া হয়, পুত হয়, হুত হয়। প্রমিত ভাষারীতি, বিভিন্ন ভাষারীতি কালক্রমে প্রমিত ভাষারীতি হচ্ছে শিক্ষিত লোকের কথাবার্তা নিত্য ব্যবহারে হলে আকর্ষণীয় হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোন ভাষা খুবই আকর্ষণীয় হয়, শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্য ব্যবহারে আরো আকর্ষণীয় হয়ে ওঠে কোন ভাষা? প্রমিত ভাষা। ভাষা যে সহজসাধ্য, প্রযত্নলব্ধ, শেখার কোনো বিষয়, প্রমিত ভাষারীতি তার প্রমাণ। এক কথায় ভাষার সর্বজন গ্রাহ্য, সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে প্রমিত ভাষারীতি বলে। যেমন একজনের দুটো ছেলে ছিল, এটা প্রমিত ভাষায় লেখা বাক্য। সাধুরীতি, সাধু ভাষারীতি যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত, তাই হচ্ছে সাধু ভাষারীতি। সাধু ভাষারীতির চীনার বৈশিষ্ট্য হচ্ছে এই ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, কিন্তু চলিত ভাষা হচ্ছে সরল, এত জটিল নয়, গাম্ভীর্যপূর্ণ নয়। তৎসম শব্দবহুল নয়, তদ্ভব শব্দবহুল চলিত ভাষা। ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারে, মানে কি ক্রিয়াপদের রূপ দীর্ঘ হয়, ক্রিয়াপদ সর্বনাম, কিন্তু চলিত ভাষায় ক্রিয়াপদের রূপ আধুনিক রীতি অনুসারী এবং সংক্ষিপ্ত হয়। যেমন এক ব্যক্তির দুইটি পুত্র ছিল, এই রীতি শুধু লিখিত গদ্যে দেখা যায়। সাধু রীতি শুধু লিখিত গদ্যে দেখা যায়। এক ব্যক্তির দুইটি পুত্র ছিল। চলিত ভাষারীতি, ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ ও চমৎকার বাক ভঙ্গির সহযোগে গড়ে ওঠে। এই ভাষারীতিকেই চলিত ভাষারীতি বলে। এই রীতি মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রে আকর্ষণীয় ও আদরণীয়। তাহলে কোন রীতি মৌখিক ও লৌকিক লিখিত উভয় ক্ষেত্রে আকর্ষণীয় আদরণীয়? খুবই গুরুত্বপূর্ণ। চরিত্র রীতি লেখার ক্ষেত্রেও এবং মৌখিক মানে বলার ক্ষেত্রেও আকর্ষণীয় ও আদরণীয়। সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য, সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য, সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়, অঞ্চল ভেদে বা কালক্রমে কোনো পরিবর্তন হয় না। অপরদিকে চলিত ভাষা কি পরিবর্তনশীল, অঞ্চল ভেদে কালক্রমে এটি পরিবর্তন হয়। এই ভাষারীতি সাধু ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে, কিন্তু চলিত ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে না। সাধু রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, চলিত রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত নয়, সুনির্দিষ্ট নয়। উল্টাটা করলেই হয়ে যায়, বিপরীত করলে। সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, কিন্তু চলিত রীতিতে তদ্ভব শব্দের, দেশি বা খাঁটি বাংলা শব্দের ব্যবহার বেশি। এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে। কোন ভাষায়? সাধু ভাষায়। সাধু ভাষার রীতি শুধু লেখায় ব্যবহৃত হয়, বলায় না। কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী ভাষা, কারণ এটা বলা হয় না, অবশ্যই এটা এজন্য অনুপযোগী।
সাধু ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের রূপ পূর্ণরূপ মানে কি দীর্ঘ রূপ দেখা যায়, কিন্তু চলিত ভাষা সংক্ষিপ্ত রূপ দেখা যায়। আমরা চলিত ভাষা রীতির বৈশিষ্ট্যগুলো দেখি। চলিত ভাষা সর্বজন গ্রাহ্য, মার্জিত ও গতিশীল ভাষা। তাই এটি মানুষের কথাবার্তা ও লেখা ভাষা হিসেবে গৃহীত হয়েছে। কথাবার্তা এবং লেখা দুটোটাই। এটি পরিবর্তনশীল। চলিত ভাষা কি পরিবর্তনশীল। চলিত ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়মকানুন দিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না, কিন্তু প্রাচীন নিয়মকানুন সর্বদাই মেনে চলে সাধুরীতি। চলিত ভাষারীতিতে অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহার বেশি, বেশ সাবলীল, চটুল, জীবন্ত, কিন্তু কঠিন শব্দ ব্যবহার করা হয় তৎসম শব্দে সাধুরীতিতে। এজন্য সে ভাষা গাম্ভীর্যপূর্ণ। বলার ও লেখার ভাষা বলেই এই ভাষা বক্তৃতা, ভাষণ, নাটক, সংলাপ, সামাজিক আলাপ আলোচনার জন্য উপযোগী। চলিত ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত রূপ পরিলক্ষিত হয়। সাধু এবং চলিত ভাষারীতির পার্থক্যগুলো অবশ্যই পড়ে ফেলতে হবে। এখানে সাধু চলিত ভাষারীতির পার্থক্য একই দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিবে। তো আমরা এখানে নিচের কয়েকটি ক্ষেত্রে সাধু চলিত ভাষারীতির পার্থক্য দেখা যায়। কি কি ক্ষেত্রে? বিশেষ্য পদের রূপে, সর্বনাম ক্ষেত্রে, ক্রিয়াপদের রূপে, অব্যয় পদের রূপে। এখানে কিছু গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই পড়তে হবে। বিশেষ্য পদের রূপের পার্থক্য, যে পদগুলা কি পদ, বিশেষ্য নাকি বিশেষণ, এগুলো একটু খেয়াল রাখতে হবে। অগ্নি, এটা সাধু রীতি, হয় কি আগুন চলিত রীতিতে। কর্ণ, সাধু ভাষার শব্দ, চলিত ভাষা হয় কান। চন্দ্র, সাধু ভাষার শব্দ, চলিত ভাষায় হয় চাঁদ। দন্ত, সাধু ভাষার শব্দ, চলিত ভাষায় হয় দাঁত। পক্ষী, সাধু ভাষার শব্দ, চলিত ভাষায় হয় পাখি। ব্যাঘ্র, ভাগ, চলিত ভাষায় হয় ভাগ। মৎস্য, চলিত ভাষায় হয় মাছ। হস্তি, চলিত ভাষায় হয় হাতি। সর্বনামের রূপের পার্থক্য দেখা যায়, এগুলো একটু পড়তে হবে। এই মানে কি এ, ইহা মানে কি এ, ইহা চলিত ভাষায় হয় এ। ইহাকে, একে। ইহাদের, এদের। ওহা, ও। ওহাদিগের, ওদের। কাহাকে, কাকে। কে, কেউ। তাহা, তা। তাহার, তার। যাহা, যা। যাহাদের, যাদের। ক্রিয়াপদের রূপের পার্থক্য, যেমন আসিয়া, এসে। করিয়া, করে। করিয়াছে, করেছে। খাইতেছিল, খাচ্ছিল। গিয়াছিল, গেছিল। ঘুমাইতেছে, ঘুমাচ্ছে। চলিল, চলল। চাহিয়া, চেয়ে। জ্বালাইয়া, জেলে। ডাকিতেছে, ডাকছে। পড়িব, পড়ব। পার হইয়া, পেরিয়ে। ফুটিয়া, উঠিয়াছে, ফুটে, উঠেছে। বলিয়াছিলেন, বলেছিলেন। বলিয়া, বলে। বলিতে থাকিবে, বলতে থাকবে। ভাঙিয়া যাইতে লাগিল, এটা গুরুত্বপূর্ণ। ভেঙে যেতে লাগলো, এটা গুরুত্বপূর্ণ। লম্ফ প্রদান করিল, লাভ দিল, গুরুত্বপূর্ণ। শুনিল, শুনল। শুনিয়াছিল, শুনেছিল। শয়ন করিলেন, শুলেন। শ্রবণ করিলেন, শুনলাম, অর্থাৎ শ্রবণ করিলাম, শুনলাম। অব্যয় পদের কিছু পার্থক্য, সাধু থেকে চলিত ভাষারীতির কিছু রূপ দেখা যায়, যেমন অদ্য, আজ চলিত রীতিতে। অদ্যাপি সাধু, চলিত রীতিতে আজও। কদাচ সাধু, চলিত রীতি কখনো। তথাপি, তবুও। নচেৎ, নইলে। নয়তোবা, নইলে। প্রায়শ, প্রায়ই। যদ্যপি, যদিও, গুরুত্বপূর্ণ। সাধু ও চলিত ভাষারীতির কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন উপন্যাসে অনুরূপ কোনো বস্তু আমাদের প্রাচীন সাহিত্যে খুঁজিয়া, এটা সাধু রীতি। চলিত রীতিতে হবে খুঁজে, পাওয়া যায় না। শুধু আমাদের দেশে বলিয়া হবে বলে, নহে, নয়। পৃথিবীর কোনো দেশের পুরাতন সাহিত্য উপন্যাসের দর্শন মিলে না। উপন্যাসের প্রধান বিশেষত্ব এই যে ইহা, এই মানে এ, ইহা, এ সম্পূর্ণ আধুনিক সামগ্রী হবে। চলিত রীতিতে একে একে গাড়িগুলো ছেড়ে দিল। চলিত রীতি চলতে শুরু করলো, দূরে নয়, পৌঁছে। দেখি, অতিথি, দাঁড়িয়ে, এগুলো হচ্ছে চলিত রীতির শব্দ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভাষার উপরে, এই সম্পূর্ণ ভিডিওর উপরে
পরবর্তী ভিডিওতে আমি এমসিকিউ টেস্টের একটা ভিডিও করব। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, তোমার মূল্যবান একটি মতামত জানিয়ে অবশ্যই আমাকে সাপোর্ট দিবে। ধন্যবাদ।